ম্যাটেরিয়ালের তো রেজিস্টিভিটি তো থাকবে, তাই না? একটা ম্যাটেরিয়ালের তো রেজিস্টিভিটি থাকবে। তো এই রেজিস্টিভিটিটা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা রেজিস্টিভিটি আমাদের ইম্পিউরিটি ডিফেক্টের কারণে থাকবে, আর একটা রেজিস্টিভিটি আমাদের ল্যাটিসের কারণে থাকবে, ঠিক আছে? তো সে কারণে এখানে বলা হচ্ছে যে 1/μ = 1/μ ইম্পিউরিটিস প্লাস 1/μ ল্যাটিস। মিউটা কি? মিউটা হচ্ছে অ্যাকচুয়াল মোবিলিটি, আর রেজিস্টিভিটি কি? রোধ, অর্থাৎ মোবিলিটির ঠিক অপোজিট। এই কারণে রেজিস্টিভিটি উল্টো যদি ধরি 1/μ দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে। একটা ম্যাটেরিয়ালের টোটাল রেজিস্টিভিটি ইকুয়াল টু 1/μ ইম্পিউরিটিস। ইম্পিউরিটিসের কারণে একটা আমরা মোবিলিটি পাচ্ছি সেটা, আর ল্যাটিসের কারণে একটা মোবিলিটি পাবো সেটা। তো দুইটার যোগফল হচ্ছে আমাদের সম্পূর্ণ মোবিলিটি। আর মোবিলিটিকে উল্টায় দিলে, রেসিপ্রোকাল করে দিলে পাবো হচ্ছে রেজিস্টিভিটি, তাই না? বুঝা গেছে? Mu is the actual mobility, mu impurities is the mobility that material would have if there was impurity scattering but no other source of scattering. অর্থাৎ আরেকটা বিষয় যেখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে যখন আমরা মিউ ইম্পিউরিটিস যখন আমরা মেজার করব, তখন সেখানে ওই ল্যাটিসের কারণে কোনো রেজিস্টিভিটি থাকবে না। অর্থাৎ ওই রেজিস্টিভিটি প্রদর্শন করার আর অন্য কোনো সোর্স থাকবে না, শুধু ইম্পিউরিটিসই থাকবে। আবার যখন ল্যাটিসটা যখন মেজার করবো, ল্যাটিসের মোবিলিটি যখন মেজার করবো, বা ল্যাটিসের যখন রেজিস্টিভিটি মেজার করবো, তখন ওই ল্যাটিস রেজিস্টিভিটি বাদে অন্য কোনো রেজিস্টিভিটি থাকবে না। অর্থাৎ যখন আমি ইম্পিউরিটিসকে যখন আমি হিসাবের মধ্যে নিচ্ছি, তখন আমরা মিউ ল্যাটিসটাকে অমিট করে দিচ্ছি, ধরে নিচ্ছি যে সেটা নাই। আবার যখন মিউ ল্যাটিসটা মেজার করতেছি, তখন ধরে নিচ্ছি যে মিউ ইম্পিউরিটিসটা নাই। অর্থাৎ সুপারপজিশন থিওরেমের মতো। এতটুকু ক্লিয়ার? সূত্র বোঝা গেছে? আবার একটু বলেন, পরেরটা আবার একটু বলেন। অর্থাৎ 1/μ = 1/μ ইম্পিউরিটিস প্লাস 1/μ ল্যাটিস, তাই না? তো একটা হচ্ছে মিউ ইম্পিউরিটিসের কারণে আমরা রেজিস্টিভিটি পাবো, আর একটা হচ্ছে ল্যাটিসের কারণে রেজিস্টিভিটি পাবো। কিন্তু থিওরিটিক্যালি এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, যখন আমরা ইম্পিউরিটিসের রেজিস্টিভিটি মেজার করব, মাপবো, তখন ধরে নিতে হবে যে ল্যাটিসের কারণে তার কোনো রেজিস্টিভিটি নাই, শুধুমাত্র ইম্পিউরিটিসের কারণে রেজিস্টিভিটি আছে। আবার যখন ল্যাটিসের কারণে রেজিস্টিভিটি যে মাপবো, ল্যাটিস রেজিস্টিভিটি যখন আমরা মেজার করব, তখন আমরা ধরে নিব যে ইম্পিউরিটিসের যে রেজিস্টিভিটি সেটা আবার নাই। যখন একজন আছে তখন আরেকজন নাই, যখন অপরজন আছে তখন আবার এজন নাই। রহিম করিম দুই ভাই হলে যখন রহিম আছে তখন করিম নাই, করিম যখন আছে তখন রহিম নাই, ঠিক আছে? সুপারপজিশন থিওরেম আমরা কি করি, যে দুই তিনটা সোর্স থাকলে একটা সোর্স রাখি, আর বাকি সোর্সগুলোকে আমরা অমিট করে দিই, তাই না? ঠিক সেরকম এখানে হয়েছে। যখন ইম্পিউরিটিস রাখতেছি তখন ল্যাটিসকে অমিট করে দিব, যখন ল্যাটিস রাখতেছি তখন ইম্পিউরিটিসকে অমিট করে দিব। হ্যালো, ঠিক আছে স্যার। রুল বোঝা যায়? আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা এই দুইটার ক্ষেত্রে এটা দেখানো হয়েছে, আর এর পরবর্তী লাইনে জাস্ট একটা দেখানো হয়েছে ডিফেক্টসটা দেখানো হয়েছে। এখন এই রেজিস্টিভিটিটাকে স্ক্যাটারিং টাইম যেটা আছে সেটার মাধ্যমেও প্রকাশ করা যায়। স্ক্যাটারিং টাইম 1/tau বলা যায়। 1/tau = 1/tau ইম্পিউরিটিস স্ক্যাটারিং টাইম। তারপরে কি 1/tau ল্যাটিসের স্ক্যাটারিং টাইম, 1/tau ডিফেক্টের স্ক্যাটারিং টাইম। এই টাইমগুলোকে যোগ করে দিলেও আমরা 1/tau পাবো, অর্থাৎ স্ক্যাটারিং টাইম পাবো, সেখান থেকে আমরা রেজিস্টিভিটি পাবো। এটাই হচ্ছে আমাদের ম্যাথিসেন্স রুল। ক্রিস্টালের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। উদ্দেশ্য বিভিন্ন রকম, যেমন অলংকারের ক্ষেত্রে ক্রিস্টাল ডিজাইনের ব্যাপার থাকে, ক্রিস্টাল কিভাবে ডিজাইন করলে সে কত বেশি আলো রিফ্লেক্ট করবে সেটা আমাদেরকে মেজার করতে হয়, কারণ যত বেশি আলো রিফ্লেক্ট করবে সেটাকে তত বেশি উজ্জ্বল দেখাবে, ঠিক আছে? ডায়মন্ড উজ্জ্বল দেখায় কারণ হচ্ছে ডায়মন্ডের কাটিং ঠিকভাবে যদি ডায়মন্ড কাটা না হয়, তাহলে কিন্তু ডায়মন্ড অতটা উজ্জ্বল হবে না। তো এই যে কাটার সময় এই তোমার মিলিয়ন ইন্ডিসেস ব্যবহার করা হয়, তারপরে এই ম্যাথিসেন্স রুল ব্যবহার করা হয় যখন এগুলোকে আমরা ইলেকট্রিসিটির জন্য ব্যবহার করব তখন। তো এটা হলো আমাদের ম্যাথিসেন্স রুল। তো ম্যাথিসেন্স রুল যেটা রেজিস্টিভিটির সাথে রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচারের সম্পর্ক অবশ্যই থাকবে। তো আমরা যদি দেখি তাহলে দেখবো যে রেজিস্টিভিটি টেম্পারেচার যদি আমরা স্যার আপনি কি আরো কন্টিনিউ করবেন? হ্যাঁ, 30 পর্যন্ত কন্টিনিউ করি, আর 10 মিনিট।
একদিকে এই টেম্পারেচার আর ম্যাথনিস রোলটা কি স্যার আজকে বুঝাই দিবেন? আজকে একটু আগে তো বুঝালাম, এটা তো ম্যাথিসন রুল। না ওই যে ইকুয়েশনটা। ইকুয়েশনটা কিছু না, একটা ম্যাটেরিয়ালের যদি রেজিস্টিভিটি থাকে, রোধ থাকে না, রোধ, তো ধরে নেওয়া হ্যাঁ হচ্ছে হ্যাঁ যে একটা মেটালের যে রোধ আছে সেটা দুই ভাগে সেপারেট করা হচ্ছে। একটা রোধ আমাদের আসে ইমপিউরিটিস এবং ডিফেক্টের কারণে, আর একটা রোধ আসে আমাদের ল্যাটিসের কারণে। ঠিক আছে, জি এতটুকু মাথার মধ্যে ঢুকে নিতে হবে যে দুটার কারণে আমাদের রোধ আসে, একটা ইমপিউরিটিস আর একটা হচ্ছে ল্যাটিস। এখন রোধটা কিসের সাথে সম্পর্কিত? রোধটা হচ্ছে তোমার মোবিলিটির সাথে সম্পর্কিত, মোবিলিটি ঠিক উল্টাটাই হচ্ছে রোধ, তাই না? তাহলে আমরা 1/μ যদি হয় আমাদের টোটাল মেটালের জন্য, তাহলে ইকুয়াল টু ধরা হয়েছে a প্লাস বি, বা 1/μ ইম্পিউরিটিস প্লাস 1/μ ল্যাটিস। হ্যাঁ, অর্থাৎ আমাদের ইম্পিউরিটিসের কারণে যে মোবিলিটি সেটা হচ্ছে মিউ ইম্পিউরিটিস, আর ল্যাটিসের কারণে যে মোবিলিটি সেটা হচ্ছে মিউ ল্যাটিস। এখন যেহেতু আমাদের দুইটা একই মেটালের দুইটা প্যারামিটার আমরা নিচ্ছি, সেহেতু আমরা কি করতেছি, যখন একটা প্যারামিটার আমরা হিসাব করব, তখন আরেকটা প্যারামিটারকে আমাদেরকে ধরে নিতে হবে যে সেই প্যারামিটারটা নেই। অর্থাৎ যখন আমরা মিউ ইম্পিউরিটিস মেজার করব, তখন আমরা ধরে নেব যে মিউ ল্যাটিসটা নাই। আবার যখন মিউ ল্যাটিসটা মেজার করব, তখন ধরে নেব যে মিউ ইম্পিউরিটিসটা নাই। ঠিক আছে, সুপারপজিশন সিস্টেমের মতো 3টে 4টা 5টা সোর্স থাকলে কি করা হয়, একটা সোর্সকে হিসাবের মধ্যে ধরা হয়, বাকি সোর্সগুলোকে কি করা হয়, অমিট করে দেওয়া, সার্কিট থেকে নাই করে দেওয়া হয়, তাই না? বুঝা গেছে স্যার বলেন। এতটুক? আচ্ছা, ইম্পিউরিটিস আর ইম্পিউরিটিসের পরে ডিফেক্টস, জাস্ট পরের লাইনের ডিফেক্টসটা খালি অ্যাড করে দেওয়া হয়েছে। আর এই একই জিনিস, এই রোধ আবার তোমার স্ক্যাটারিং টাইমের সাথে সম্পর্কিত, সে কারণে 1/τ equal to 1/τ impurities, scattering impurities এর scattering time, 1/τ lattice এর scattering time, আর 1/, ডিফেক্টের স্ক্যাটারিং টাইম আসলো ওই যে একটা তলে যখন রে যখন আপতিত হচ্ছে, তল যখন আমাদের অমসৃণ থাকতেছে, তখন একটা রে তখন বিভিন্ন দিকে বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, স্ক্যাটার হয়ে যাচ্ছে। এই স্ক্যাটার হইতে যে সময় লাগতেছে এটাকে বলা হচ্ছে স্ক্যাটারিং টাইম। ঠিক আছে, বোঝা গেল? এগুলো বোঝা গেল, জাস্ট থিওরিটিক্যাল, ইংলিশেও লেখা আছে এখানে স্লাইডে। তো এই রুলের ভিত্তিতে যে গ্রাফটা পাওয়া যায় সেটা হচ্ছে টেম্পারেচার ভার্সেস রেজিস্টিভিটি একটা গ্রাফ পাওয়া যায়। তো এখানে দেখো যে প্রথমে শো করছে ইমপিউরিটি, যতটুকু যে অংশ সেটা হচ্ছে ইমপিউরিটি, তারপরের যে অংশটুকু আসে সেটা হচ্ছে ডিফেক্টের কারণে আসে, আর তারপরের যে অংশটুকু আসে সেটা হচ্ছে থার্মালের অ্যাজিটেশন, যেটা বলা হয়েছে থার্মাল রেজিস্টিভিটির উপর নির্ভর করে। অর্থাৎ যে টেম্পারেচার যখন আমরা যে আমাদের টেম্পারেচার যতই হোক, আমাদের যে রেজিস্টিভিটি সেটা শুরুই হচ্ছে এখান থেকে, এই যে এতটুকু কিন্তু কনস্ট্যান্ট, আমরা যে টেম্পারেচারেই যাই না কেন এই এতটুকু রেজিস্ট্যান্স কিন্তু কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্ট যেটা যেটা অল টাইম থাকতেছে, এটা কোন দুটার কারণে হচ্ছে? একটা হচ্ছে ইম্পিউরিটির কারণে হচ্ছে, একটা হচ্ছে ডিফেক্টের কারণে হচ্ছে। অর্থাৎ রেজিস্ট্যান্স রুল যেটা করছে যে যেটা আমাদের কনস্ট্যান্ট, অর্থাৎ যে ইম্পিউরিটি, সেটাকে সে এক ভাগে ভাগ করছে, একটা পোর্শনে নিয়ে, আর ল্যাটিসের জন্য যেটা, সেটাকে আরেকটা পোর্শনে নিয়ে নিয়েছে। অর্থাৎ কনস্ট্যান্টকে সে এক জায়গায় রাখছে আর ভ্যারিয়েবলটাকে সে অন্য জায়গায় নিয়ে গেছে, জাস্ট দুই ভাগে ভাগ করে দিয়েছে। এই গ্রাফটা ইম্পর্টেন্ট, এই গ্রাফটা ইম্পর্টেন্ট। রেজিস্ট্যান্স রুলস, রো টোটাল ইকুয়াল টু রো টি, হ্যাঁ, রো ইম্পিউরিটি, ইম্পিউরিটির ঘনত্ব, রো এর ঘনত্ব। ঠিক আছে, রেজিস্ট্যান্স রুলের অ্যাপ্লিকেশন কি কি? রেজিস্ট্যান্স রুলের অ্যাপ্লিকেশন যেটা একটা যেখানে দেখানো হয়েছে যে একটা পিওর কপারের টেম্পারেচার ভার্সেস আমাদের রেজিস্টিভিটি যদি আমরা কার্ভ অঙ্কন করি, একটা পিওর মেটালের রেজিস্টিভিটির কার্ভ হচ্ছে আমাদের যে এই কমলা কালারের বা হলুদ কালারের যে রেখা দেখাচ্ছে এটা। এর সাথে যখন আমরা 1.12% নিকেল অ্যাড করে দিই, তখন আমাদের এই কার্ভটা উপরের দিকে চলে যায়। ঠিক আছে, আবার যখন 2.16% নিকেলের পরিমাণ যত বাড়াবো, তত দেখা যাচ্ছে যে আমাদের রেজিস্টিভিটিটা তত বাড়তেছে। যখন 3.32 নিকেল যত বাড়াই দিচ্ছি, আমাদের রেজিস্টিভিটি ঠিক ততটাই বাড়তেছে। তো এই যে নিকেল এত পার্সেন্ট বাড়াইলে আমাদের রেজিস্টিভিটি কার্ভটা যে উপরের দিকে যাচ্ছে, এটা আমরা কই থেকে পাইছি? এটা আমরা পাইছি ওই ম্যাথিসন্স রুল থেকেই পাওয়া গেছে। ম্যাথিসন্স রুল না থাকলে এটা আবিষ্কার হতো না, এই রুল থেকে এটা আসছে।
তো সেজন্য এখানে বাংলায় বলে দেওয়া হয়েছে যে ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি ভার্সেস টেম্পারেচার ফর কপার অ্যান্ড 3 কপার নিকেল অ্যালয়েস ওয়ান অফ হুইচ হ্যাজ বিন ডিফর্মড, মানে মাঝখানে ডিফর্মটা বোঝানো হয়েছে। আর টেম্পারেচার কি কোথায় কোথায় ইফেক্ট ফেলে সেটা তো দেখালামই, রুট ইকুয়াল টু 1 প্লাস 80। আর এই যে রেখা এটা হচ্ছে বলা হচ্ছে লিনিয়ার সম্পর্ক, টেম্পারেচার বাড়লে আমাদের রেজিস্টিভিটিটাও বাড়তেছে, কারণ এটা হচ্ছে লিনিয়ার। এরপর হল ইফেক্ট, ফিজিক্সে হল ইফেক্ট করে আসছে আমরা, করি নাই? হল ইফেক্ট, আজকে পর্যন্ত রাখছে। হল ইফেক্ট কি হল স্যার আগামী ক্লাসে আমার কথা আমি শুনতে পাই না। যাই হোক, একটা হল ইফেক্ট যেটা বলে যে হল ইফেক্ট ইজ দ্য প্রোডাকশন অফ ভোল্টেজ ডিফারেন্স। এটা শেষ করে দিই, এটা লাস্ট স্লাইড। একটা কন্ডাক্টরের মধ্যে যদি একটা কারেন্ট ফ্লো করে, যদি আমরা বিবেচনা করি একটা কন্ডাক্টরের মধ্যে একটা কারেন্ট ফ্লো করতেছে, তাহলে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে হচ্ছে তোমার কারেন্টের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্ব থাকে। এই যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইদিকে দেওয়া আছে বি, আর এদিকে হচ্ছে আমাদের আই, দুইটার মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। এটাই বলা হচ্ছে হল ইফেক্ট। তো কারেন্টের ডিরেকশন যেদিকে থাকবে তার সাথে পারপেন্ডিকুলার হয়ে ম্যাগনেটিক ফিল্ড থাকবে। আর কি থাকবে সেখানে, ভোল্টেজ থাকবে। ভোল্টেজটাকে বলা হয় হচ্ছে হল ভোল্টেজ। এডউইন হল 1879 সালে এটা আবিষ্কার করছে, এই কারণে এটাকে বলা হয় যে হল ইফেক্ট। ইংলিশে যেটা আছে, দ্য হল ইফেক্ট ইজ দ্য প্রোডাকশন অফ এ ভোল্টেজ ডিফারেন্স অ্যাক্রস দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স, সেটা হচ্ছে হল ইফেক্ট। ট্রান্সভার্স অ্যান ইলেকট্রিক কারেন্ট ইন দ্য কন্ডাক্টর অ্যান্ড টু অ্যান অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে, যেটা আমি আগেই বললাম, কারেন্টের সাথে কারেন্টের ডিরেকশন এদিকে, ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন এদিকে, অর্থাৎ লম্ব, পারপেন্ডিকুলার, এটাকে বলা হয় পারপেন্ডিকুলার। আর ট্রান্সভার্স টু অ্যান ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ যে হল ইফেক্ট ভোল্টেজ ডিফারেন্স ইলেকট্রিক, ট্রান্সভার্স টু অ্যান ইলেকট্রিক কারেন্ট, তো কারেন্টের ডিরেকশনের সাথে আমাদের ভোল্টেজের যে পোলারিটি সেটা নির্ভর করবে, সেটা হচ্ছে এখানে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হল ইফেক্ট। মূলত হচ্ছে কারেন্ট ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটা একে অপরের সাথে পারপেন্ডিকুলার থাকবে। এই বিজ্ঞানী হল এটা আবিষ্কার করে। এটা আমাদের হল ইফেক্ট। আর আমরা আজকে করলাম মিলার ইন্ডিসিস, সম্পূর্ণটা কমপ্লিট করছি, ম্যাথিসন্স রুল কমপ্লিট করছি, ঠিক আছে। এই মোটামুটি আজকে পর্যন্তই। সামনের দিনে ক্লাস ঠিক সময় শুরু হয়ে যাবে, 5 মিনিট পরেই শুরু করে দিব। সবাই ক্লিয়ার? টাকা করলাম, কারো কোনো কোশ্চেন? না স্যার, কোশ্চেন নাই। নাই? কে আছে আজকে? আজকে কত তারিখ? আজকে হচ্ছে তাহলে রেজাল্টটা কি দিবেন নাকি? রেজাল্ট, মিডের রেজাল্টটা খাতাটা আমি জমা দিয়ে দিছি, তো খেয়ালও করি নাই। আচ্ছা, খাতা জমা দিয়ে দিছি, দেখতে হবে আবার। আর তো আমি তো অ্যান্সার তো বলেই দিলাম, সেই অনুসারে তো চিন্তা করাই যায় তো কত পাওয়া গেছে। মার্ক হ্যাঁ যথেষ্ট দেওয়ার চেষ্টা করছি, যে এখন কেউ যদি টাচ না করে থাকে তাহলে তো আর হবে না। আর কে যেন আছে ইন্টারনেট থেকে হুবহু কপি করছে, কপি করা যাবে না। এই জন্য সামনে ফাইনালে সিস্টেম চালু করা হবে, সেটা হচ্ছে যে ফ্রন্ট পেজটা দিয়ে দেওয়া হবে, ফ্রন্ট পেজ প্রিন্ট করে বা ফটোকপি করে নিয়ে নিতে হবে সবাইকে। আর বাদ বাকি যে অ্যান্সারটা সেটা খাতায় লিখতে হবে, খাতায় লিখে সেটা ছবি তুলে দিতে হবে, স্ক্যান করে দিতে হবে। ফাইনালে এই সিস্টেমে পরীক্ষা হবে। তো আজকে হচ্ছে আমাদের 28/10/2020। আচ্ছা, এটা আমি এখন স্টপ শেয়ারিং। এই সর্বনাশ রেকর্ড